রয়েছি পূজা। আজকে আমরা এমনই একজন ব্যক্তিকে আমাদের সাথে পেয়ে গেছি যার সাথে আমরা বিস্তারিত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা প্রত্যেকেই জানি যে এডিসি একটি বড় প্রশাসন রয়েছে এবং সেই প্রশাসনের বর্তমানে যিনি ভারপ্রাপ্ত রয়েছেন বা গুরু দায়িত্ব পালন করছেন, আমাদের সাথে উপস্থিত রয়েছেন এডিসির যিনি সিএম রয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। নমস্কার স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা জানতে চাইব, এডিসি একটি বড় প্রশাসন রয়েছে এবং সম্পূর্ণ দায়িত্ব আপনার হাতে। বর্তমানে এডিসি কি পরিস্থিতি রয়েছে? বর্তমানে এডিসি ঠিকই চলছে। বিশেষ করে প্রশাসনে যা টাকা আছে সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। যদিও 2-3 মাস ধরে এমসিসি লাগু থাকাতে এবং বর্তমানে বৃষ্টি থাকাতে কিছু কাজ পেন্ডিং হয়েছে, স্তব্ধ হয়েছে, বাকি সবগুলি ঠিক আছে। পরিস্থিতি কেমন রয়েছে? স্বাভাবিক, অর্থাৎ যে বিষয়টা রয়েছে আমরা দেখতে পাই নির্বাচন বা নির্বাচনী পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়, একে অপরের মধ্যে একটা হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়, তেমন কিছু কি রয়েছে? কেননা বেশ কয়েকদিন মাত্র গেল সেখানে লোকসভা নির্বাচন গেছে আমাদের রাজ্যে। পরিস্থিতি তো আমার মনে হয় শান্তিতে চলছে। কোনোখানে অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে জানা নেই। কোনো জায়গাতে কিছু ডিজাস্টারের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো রাজ্যের এমন সময়ে চলবে, সেটা স্বাভাবিক। বাকি সব ঠিক আছে আমার মনে হয়। 2024-এর লোকসভার নির্বাচনে আমরা একটা বিষয় দেখতে পাই, গোটা রাজ্যবাসী হতবাক ছিল এবং তাকিয়েছিল। আমরা দেখেছিলাম সেখানে যে তিপ্রা মথা দল, রাজ্যের বর্তমানে যে ক্ষমতাধীন দল রয়েছে বিজেপি, সেই বিজেপির সাথে শরিক দল হিসাবে সামিল হয়েছিল এবং তার পরবর্তীতে তিপ্রা মথা দল তিপ্রাসা জনগণের জন্য বা জনজাতি উপজাতি জনগণের জন্য সেখানে কি কি করেছে, কি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা একটু জানতে চাইব। এখনও অবধি কোনো নতুন পদক্ষেপ আমরা এগিয়ে নিতে পারিনি, কারণ এইমাত্র এমসিসি শেষ হয়েছে। গতকালকে আমরা রাজ্যের চিফ মিনিস্টার মানিক সাহাজির সাথে দেখা করেছে। আমার সঙ্গে রয়েছেন কমল কলয় ইএম, রাজেশ ত্রিপুরা ইএম। আমরা 3 জন মিলে এডিসি কীভাবে আগামী দিনে কাজ করা যায়, বর্তমানে যা ফান্ডের অবস্থা চলছে সেগুলি কীভাবে মিটিয়ে নেওয়া যায়, আলোচনা করা যায়। এডিসি এবং রাজ্যের মধ্যে টাস্ক ফোর্স গঠন করার জন্য সেটাও আমরা প্রপোজ করেছি। শেয়ার ট্যাক্সেস যা পাচ্ছে সেটা দিয়ে এডিসি চালানো খুবই মুশকিল, সেটাও বাড়ানোর জন্য আমরা দাবি করেছি। এবং প্রতিটি ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটিতে এডিসির জোনালের মেম্বার চেয়ারম্যানদের অন্তর্ভুক্ত করার জন্য। কারণ ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটিতে যা ডিসকাশন হয়, ডিস্ট্রিক্ট এলাকায় যা কাজ করা দরকার সেগুলো প্ল্যানিংয়ে সিদ্ধান্ত হয়, কিন্তু বিরাট অংশ এলাকায় এডিসির কোনো প্রতিনিধি নাই ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটিতে। তো আমরা দাবি করেছি ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটিতে এডিসির জোনাল লেভেলের মেম্বারদের অন্তর্ভুক্ত করার জন্য। এছাড়াও রয়েছে এডিসিতে যেটা যুগ ধরে চলছে, 40 বছর ধরে চলছে, পেনশনের সমস্যা হচ্ছে, রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়ার জন্য সমস্যা হচ্ছে, সেগুলো মিটিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তাব রেখেছি। কারণ প্রতি বছর 300, 400, 350 জন রিটায়ার যাচ্ছে, তো তাদের জন্য আলাদা কোনো ফান্ড নেই। সেটা আমরা চিফ মিনিস্টার সাহেবকে বলেছি, উনিও নজর দিয়ে শুনছে। তো আগামী দিনে সলিউশন করার জন্য অ্যাসুরেন্স দিয়েছে। স্যার, একটা বিষয়ে নিশ্চয়ই আপনারা আলোচনা করেন, যে বিষয়টা হচ্ছে একটা সময় আমরা আপনাদেরই বলতে শুনতাম যে রাজ্যের বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে, বিজেপি গভর্নমেন্ট, আপনাদেরকে ফান্ড দেয় না, এই ধরনের একটা অভিযোগ আপনাদের থাকতো। কিন্তু বর্তমানে আপনারা শরিকে রয়েছেন, কিন্তু তারপরেও আমরা দেখতে পাই আমাদের ফুটেজ রয়েছে এমন কিছু জায়গার যেখানে এখনও তিপ্রাসার জনগণেরা অনেকটাই দরিদ্র সীমার নিচে রয়েছে, যাদের বাড়িতে এখনও পর্যন্ত বিদ্যুৎ নেই, জল নেই, বা রাস্তাঘাটও এখনও পর্যন্ত ঠিক নেই, ভেতরের দিকে যদি আমরা কিছুটা যাই। তো সেই বিষয়গুলি কবে সমাধান হবে স্যার? গতকালকে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। রাজ্যের সবচেয়ে প্রবলেম পানীয় জল এবং বিদ্যুতের অব্যবস্থা এবং রাস্তাঘাট। সবসময় রোড ব্লক হতো জলের জন্য, পানীয় জলের জন্য। ইলেকট্রিক অব্যবস্থার জন্য বিক্ষোভ করে জনগণ।
রাস্তাঘাট ব্যবস্থা নেই, অলওয়েদার রোড চলতে পারে না, সেটা নিয়ে প্রতিবাদ হয়। আমরা গতকালকেও চিফ মিনিস্টার সাহেবের সাথে যখন আলোচনা করেছি তখন মেনশন করেছি, উল্লেখ করেছি যে যাতে এই সমস্যাগুলি আপনার টেনুরে যাতে এডিসি এলাকার সমাধান করা যায় কিনা চিন্তা ভাবনা করুক, আমরা প্রস্তাব দিয়েছি। উনিও অ্যাসুরেন্স করেছে, আপনিও ওনাকে জিজ্ঞেস করতে পারেন আপনি যে এডিসি প্রতিনিধিদের সাথে যে ডিসকাশন হয়েছে সেটা কবে নাগাদ পূরণ হবে চিফ মিনিস্টার সাহেব জানবে। আমাদেরকে অ্যাসুরেন্স করেছে, আমরা এডিসিতে আসার জন্যও নিমন্ত্রণ দিয়েছে। আজকে আমি লেটারও পাঠিয়েছেন, ইনভাইটেশন কার্ড, এডিসিতে ভিজিট করে এডিসি কি মৌলিক সমস্যা রয়েছে সেটা জানার জন্য এডিসিতে রিভিউ মিটিং করতে ইনভাইট করেছি। আগামী দিনে আশা করি চিফ মিনিস্টার সাহেব এবং বর্তমান রাজ্য আমাদের এডিসির পরিস্থিতি ভালো করে দেখবেন। কিন্তু বিগত দিনগুলিতে অনেক সমস্যার কাছে, বিশেষ করে ফান্ড যেভাবে রাজ্য সরকার অ্যাপ্রুভ করেছে সেটা দিয়ে এডিসির চালানো খুবই মুশকিল। ডেপুটেড স্টাফের টাকা দেওয়ার জন্য ঠিকভাবে টাকা আসে না, স্যালারি মাসে মাসে যে দেওয়ার কথা অনেক সময় পেন্ডিং হয়ে যেত। আশা করি আগামী দিনে রাজ্য সরকার সেই সমস্যাগুলি সমাধানের জন্য প্রচেষ্টা করবে। আমরাও দাবি রাখবো, প্রেসার দিব, সেই দিশাতে আমরা চলবো। স্যার, আমরা দেখতে পাই যে লোকসভা নির্বাচন দুটি আসনে লড়াই হয়, পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা। এর মধ্যে পূর্ব ত্রিপুরাতে আমরা দেখতে পাই কৃতি সিং দেববর্মন, সেখানে তিনি লড়াই করেছেন এবং প্রচুর সংখ্যার ভোটের ব্যবধানে তিনি সেখানে জয়যুক্ত হয়েছেন। এবারে তিপ্রাসাদের যে দাবি রয়েছে গ্রেটার তিপ্রাল্যান্ড, যে বিষয়টা নিয়ে আমরা বহু আলোচনা দেখতে পাই, রাজনীতিতে বিশেষভাবে আলোচনা মুখর থাকে এই বিষয়টায়। আমরা একটু জানতে চাইবো এবারে কি কৃতি সিং দেববর্মন সাংসদ হিসাবে তিনি গিয়ে সেখানে সাংসদে কি সেখানে এই বিষয়টিকে নিয়ে তিনি আলোচনা করবেন, এই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে নিয়ে বিষয়টি নিয়ে তিনি তুলবেন, এরকম কিছু আলোচনা হয়েছে আপনাদের মধ্যে? আমাদের পার্টির তরফ থেকে সবসময় দাবি থাকবো, সেটা আমাদের মৌলিক দাবি। গ্রেটার তিপ্রাল্যান্ড দাবি থাকবো। ভারতীয় সংবিধানে লেখা যতদিন থাকবে ততদিন আমরা গ্রেটার তিপ্রাল্যান্ড ডিমান্ড করব। কিন্তু আমাদের মাননীয় এমপি সাহেবা উনি লোকসভাতে এই বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করবেন কিনা সেটা পার্টিতে এখনও অবধি আলোচনা হয়েছে কিনা আমি জানা নেই, কারণ আমি পার্টির সুপ্রিমো না। পার্টি সুপ্রিমোর সাথে কোনো আলোচনা হয়েছে কিনা সেটা আমি এখনও অবধি জানি না। এবারে আমরা গতকালকে সদ্য ঘটে যাওয়া একটি ঘটনা আমরা দেখতে পেয়েছি। বুজং গার্লস স্কুলের ছাত্রীরা হঠাৎই করে স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে যদি আমরা বলি বেশিরভাগ ছাত্রীরা আমরা দেখতে পেয়েছি যারা নাকি জনজাতি অংশে রয়েছে, অর্থাৎ তিপ্রাসা যারা রয়েছেন, এবং সেই ছাত্রীরা বাড়ি থেকে দূরে গিয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করছেন এবং সেখানে খাবারেরই বা কিছু একটা অভিযোগ আসছিল, খাবারের কারণেই হয়তো বা তাদের এই পরিণতি হয়েছে। এবং বিশেষভাবে আমরা পরবর্তী সময়ে দেখতে পাই যে বেশ কিছু সংগঠন দাবি তুলেছেন যারা হোস্টেলের ওয়ার্ডেন রয়েছে তাদেরকে যেন বহিষ্কার করা হয়। এই বিষয়টি স্যার আপনি কিভাবে দেখছেন যে এমন একটা গাফিলতি যেখানে বাচ্চাদের ভবিষ্যৎ রয়েছে এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাই জিবি হাসপাতালের মেঝেতে তারা পড়েছিলেন, তাদের জন্য একটি বেডেরও ব্যবস্থা করা হয়নি, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সেটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ গতকালকে আমি মিডিয়ার থ্রুতে দেখেছি এবং জেনেছি, আমাদের লিডারদের সাথেও আলোচনা করেছি। সেটা হওয়ার উচিত ছিল না। যে খাওয়ার ব্যবস্থা হচ্ছে সেটা নাকি অনেক নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। তো আমি চাইব যারা এই কাজের সাথে জড়িত তাদের শাস্তি হোক, কারণ ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এভাবে নিউট্রিশন ফুড দেওয়ার গভর্নমেন্টের যে গাইডলাইন রয়েছে, ডায়েট মেনটেন করার জন্য যে তালিকা রয়েছে, সেই তালিকা মোতাবেক খাওয়ানো হয় না বলে জানতে পেরেছি। তাই তাদের শাস্তি হওয়ার দরকার।
স্যার আমরা দেখতে পাই ইতিমধ্যেই একটা পরীক্ষা, যেটা চাকরির পরীক্ষা রয়েছে, সাব জোনাল ডেভেলপমেন্ট যে অফিসার রয়েছে, সেই পরীক্ষাটিকে নিয়ে অনেক কেলেঙ্কারির বিষয়ে জনগণের মধ্যেও প্রশ্ন রয়েছে। এত বড় কেলেঙ্কারি এডিসি প্রশাসনে কিভাবে হতে পারে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাই বলতে জনগণের। কিন্তু আমরা যে বিষয়টা জানতে চাইবো যে এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে অনেকে বা আপনাদের তরফ থেকে যারা ভারপ্রাপ্ত অফিসাররা রয়েছেন তারা জানিয়েছিলেন এই বিষয়টিকে পদক্ষেপ গ্রহণ করা হবে, কারা এই ধরনের কাজ করেছে সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন এই বিষয়টির কি আপডেট রয়েছে স্যার? প্রথমে আমি বলতে চাই, আমাদের এডিসি ইউ অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে পশ্চিম থানাতে এফআইআর করা হয়েছে। তো এখন পুলিশ ইনভেস্টিগেশন করছে। আর যিনি দোষী উনি শাস্তি পেতে হবে, সেটা আমাদেরও দাবি। শাস্তি হওয়া দরকার। যে ব্যক্তি এই কাজের সাথে জড়িত সেই ব্যক্তি শাস্তি হওয়া দরকার। আমরাও চাই শাস্তি হোক। আমরা ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রিক্রুটমেন্ট বোর্ড বানিয়ে দিয়েছি। রিক্রুটমেন্ট বোর্ডের উপর আমাদের সম্পূর্ণ দায়িত্বভার দিয়েছি। কিভাবে প্রশ্ন হবে, কখন পরীক্ষা হবে, সেটাও আমরা তাদের উপর ছেড়ে দিয়েছি। কোন জায়গাতে কিভাবে প্রিন্টিং প্রেসে যাবে সেটাও আমরা কোনোখানে নজরদারিও রাখে না, খবরও রাখে না। কনফিডেন্সিয়াল ম্যাটার ম্যানেজ করুক, সেই হিসাবে আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। কিন্তু পরবর্তীতে আমরা অ্যালিগেশন পেয়েছি, মিডিয়াতে বিশেষ করে দেখেছি। তো আমি খবর নিয়েছি যাতে কোনোখানে গাতি হয়েছে কিনা, প্রশ্ন লিক হয়েছে কিনা, আনসার কি লিক হয়েছে কিনা, আমি সবখান থেকে আমার যা সোর্স রয়েছে সেই সোর্স থেকে আমি খবর নিয়েছি। শেষে আমি একটা কপি পেয়েছি, আমার কাছে এসেছি। আনসার কি আসার পরে আমি বোর্ডের চেয়ারম্যান কাছে পাঠিয়েছি, যাতে ওটা কি সত্য না মিথ্যা, অরিজিনাল না নকল, সেটা দেখুন। যদি সত্য হয়ে থাকে তো অবিলম্বে সেটা এক্সামিনেশন প্রসেসটা ক্যান্সেল করতে হবে এবং পরবর্তীতে নেওয়ার জন্য ঘোষণা দিতে হবে। তো সেই হিসাবে আমি নিজেই সেটা বলেছি, যাতে কোনোভাবে এই ধরনের দুর্নীতি বা এই ধরনের কোয়েশন লিক হওয়া কোনো মতেই পরীক্ষা নেওয়া যাবে না। কারণ 26,267 জনের জীবন নিয়ে খেলা কোনো মতেই বরদাস্ত করা যাবে না। সেই জন্য আমি ইনস্ট্রাকশন দিয়েছি, মহারাজার সাথে কথা বলেছি। তো মহারাজাও রাজি হয়েছে অবিলম্বে এক্সামিনেশনটা বাতিল করার জন্য। তো এভাবে প্রসেস নিয়েছি। এখন কে কারা জড়িত সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমরা প্রশাসনের উপর পুরা বিশ্বাস রয়েছে, তাই সেখানে আমরা বলার কিছু না। কে রয়েছে, কাহারা রয়েছে, আমরা বলার কোনো যুক্তিযুক্ত হবে না, কারণ পুলিশের উপর সেটা ডিপেন্ড করবে। স্যার একটা বিষয় আমরা দেখতে পাই যে প্রথমত পরীক্ষার একদিন পূর্বেই জানা যায় যে প্রশ্নপত্র পাস হয়েছে, কিন্তু সেখানে যদি আমরা বলি পরবর্তীতে তার পরীক্ষার ডেট দেওয়া হয়েছিল 14 জুলাই প্রথমত। তারপর পরবর্তীতে আমরা দেখতে পাই যে তার আবারও তারিখ চেঞ্জ হয় এবং 21 জুলাই তা হয়েছে। তো প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন উঠে এসেছে বর্তমানে যে এডিসি প্রশাসন এই পরীক্ষাটি কি নিতে চায়, এই চাকরির পরীক্ষাটি নেওয়ার কি কোনো চিন্তাভাবনা আছে, সেটা যদি একটু স্পষ্টীকরণ তুলে ধরেন। চাকরিটা অবশ্যই নেওয়া হবে। নেওয়ার জন্য আমরাও যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি। প্রথমে ডেট ফিক্স হয়েছে, টেন্টেটিভ যখন ডিক্লেয়ার হয়েছে তখনও টেন্টেটিভ বলা হয়েছে। নোটিফিকেশন কোনো কিছু দেওয়া হয়নি, শুধু বারবেলি প্রেস মিট করে টেন্টেটিভ ডেট জানানো হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে, যদিও ভোটের ব্যাপার, আমরা এখানে ডেট চেঞ্জ হয়েছে না হয়েছে সেটা আমরা বলার কিছু না, তবু যেটা বাস্তব সেটা বলতে হয়। ইউপিএসসি মেডিকেল এক্সাম কম্বাইন এক্সামিনেশন রয়েছে বর্জং স্কুলে এবং অন্যান্য কয়েকটা সেন্টারে। তো আমরাও সেই সেন্টারে ওই দিনে পরীক্ষা করার কথা ছিল। তো এডুকেশন বোর্ডের ডাইরেক্টর এখানে আমরা চিঠি পাঠিয়েছি আমাদের বোর্ড থেকে। তখন জানানো হয়েছে ডিএম থেকে নাকি
ইউপিএসসি এক্সামিনেশনের জন্য বর্জন এবং কয়েকটা স্কুলে তাদের পরীক্ষা রয়েছে। তো আমাদের প্রায় 1000 জনের পরীক্ষা ক্যান্ডিডেটের সেন্টার এখানে পাওয়া যাবে না। সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি, যেহেতু ইউপিএসসি এক্সাম রয়েছে, সেই জন্য 14 তারিখের পরিবর্তে 21 তারিখে করা হবে। এরপরে আবার ইলেকশন ডিক্লেয়ার হবে, পঞ্চায়েত ইলেকশন, মডেল কোড অফ কন্ডাক্ট হবে, তখন আর ডিক্লারেশন করা যাবে না। তো প্রথমটা যখন সমস্যা হয়েছে, একটু তো সমস্যা হবে। তো তার জন্য যারা ক্যান্ডিডেট রয়েছে, অ্যাসপিরেন্ট ক্যান্ডিডেট, তাদেরকে অনুরোধ করব, কোনো বিভ্রান্ত হবে না, আপনারা ধৈর্য সহকারে সহযোগিতা করবেন এবং 21 তারিখের পরীক্ষার জন্য তৈরি হয়ে থাকবেন। স্যার, ভারপ্রাপ্ত এডিসির ভারপ্রাপ্ত অফিসার ছিলেন, তারপরে কেন সেখানে দাতামোহন জমাতিয়াকে এই বড় দায়িত্বটি দেওয়া হয়? তবে কি এডিসিতে কোনো অভাব ছিল যোগ্য ব্যক্তির, যাকে এই ধরনের দায়িত্ব দাতামোহন জমাতিয়াকে কেন দেওয়া হয়েছে? এটাও একটা বড় প্রশ্ন রয়েছে, একটু জানতে চাইব এই বিষয়ে আপনার বক্তব্য কি। অভাব হয়ে কোয়ালিফাইড অফিসার অভাব হয়েছে, সেটা বড় কথা না। কারণ উনি অনেক জায়গাতে আমরা দেখেছি পরীক্ষার নিয়ে জব রিক্রুটমেন্ট করেছে, ওনার অভিজ্ঞতা রয়েছে। কারণ সবাই জানে এডিসিতে এইবার প্রথম রিক্রুটমেন্ট হয়েছে রিটেন এক্সামিনেশনের মাধ্যমে। এর আগে 39 ইয়ার হয়েছে কোনো রিক্রুটমেন্ট রিটেন এক্সামিনেশনের মাধ্যমে নেওয়া হয় না। তো আমরা এইবার প্রথম শুরু করেছে। তো কাকে বার দিয়ে আমরা শুরু করব, আমরাও ঠিক সিদ্ধান্ত নিতে পারিনি কোন ব্যক্তিকে দিলে ভালো হবে, সেটা আমরা বিবেচনা করে প্রথমে সিদ্ধান্ত নিয়েছি। সবার সিদ্ধান্ত মোতাবেক আমরা ওনাকে দিয়েছি, যেহেতু অন্যরা অন্য কাজের ব্যস্ত আছে। অ্যাডিশনাল সিওরা অন্যান্য ডিপার্টমেন্ট চালানোর জন্য অনেক কিছু কাজ রয়েছে, সিও অনেক কিছু কাজ রয়েছে, আর পিওরা যার দপ্তর চালানোর জন্য অনেক কাজ রয়েছে। তো সেই দিক থেকে ওনার কাছে কোনো অতিরিক্ত কাজ নেই, সেই জন্য তাকে এই কাজে ভারপ্রাপ্ত দেওয়া হয়েছে। স্যার, আমরা যদি বলি যে বলাই চলে যে এই পরীক্ষাটি পিছিয়ে যাওয়ার কারণে নানান মুখে নানান প্রশ্ন রয়েছে, এবং বর্তমানে এমনই একটি কথা উঠতে শুরু করেছে যে এত বড় এডিসি প্রশাসন, প্রিন্টিং মেশিন কি ছিল না? তবে বর্তমানে কেন বালিকা বাখরা সেখানে প্রিন্টিং মেশিনের দোকানের মালিককেই করা হচ্ছে, এমনটাও কথা হচ্ছে। এ বিষয়ে কি বলবেন? অবশ্যই প্রিন্টিং মেশিন তো ছিল না, কারণ আমাদের অফিসে যা চলছে সেটা তো আমরা অফিস অর্ডার দেওয়ার জন্য জেরক্স মেশিন থাকে, প্রিন্টার থাকে। কিন্তু 26-27 হাজার যে পেপার প্রিন্টিং হবে, প্রায় 7 লাখ পেজের জন্য তো টাইমও থাকে। তো এই শর্ট ডিউরেশনে কীভাবে আমাদের অফিসের জেরক্স মেশিন দিয়ে জেরক্স করতে পারবে, সেটা জনগণও বোঝার দরকার। কারণ আমাদের অফিসে কমার্শিয়াল পারপাসের মেশিন কেনা হয় না, অফিসিয়াল পারপাসের জন্য কেনা হয়। আর যে ব্যক্তি জেরক্স কপি করে উনি বলিকা বাকরা হয়েছে, সেটা তো পুলিশ দেখবে। আমরা জাস্ট দিয়েছি বোর্ডের চেয়ারম্যান, ওনার তথ্য মোতাবেক হয়তো পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছে, সেটা তো পুলিশ জানবে। আমরা তো আপনাদের মতো কে ওখানে ধরা পড়েছে, কার অ্যালিগেশন হয়েছে, সেটা আমরাও জানি না। পুলিশ মামলাটি দেখছে, পুলিশ ভালো জানবে। স্যার, সেখানে একটি বিষয় বলতেই হয়, পাতালকন্যা জমাতিয়া যিনি ম্যাডাম রয়েছেন, ওনাকে আমরা দেখতে পাই যে এই বিষয়টিতে তিনি সিবিআই ইনকোয়ারি করেছেন। তিনি বলছেন যে এডিসি প্রশাসন যে প্রকৃত দোষী, সেই দোষীকে নাকি বাঁচানোর চেষ্টা করছে, এমনটা বলছেন। প্রথমে আমি উল্লেখ করেছি, কাউকে বাঁচানোর জন্য আমরা এই কাজ করি না। যারা জড়িত রয়েছে তারা যদি অপরাধী প্রমাণিত হলে সাজা হোক। আমরাও চাই সিবিআই কোনে, শুধু সিবিআই না, সিবিআই থেকে যদি কোনো বড় এজেন্সি থাকে সেও আসুক, আমাদের কোনো আপত্তি নাই। যারা দোষী তারাই তো ধরা পড়বে। তো এডিসি যেখানে আমি খোদ সিএম হয়ে এই কাজটা বন্ধ করেছে,
যদি এডিসির কোনো প্রতিনিধি যদি কোনো নেতা জড়িত থাকে তদন্তর মাধ্যমে জানা যাবে। সেখানে তো কোনো লুকোচুরি নাই। আমরা যদি বাঁচানোর জন্য কাউকে বলে পুলিশ কি মানবে? কোনো মতেই মানবে না। যদি আমাদের মধ্যে রিপ্রেজেন্টেটিভ যারা আছে, এমডিসি, ইএম বা নেতা যারা জড়িত রয়েছে, যদি আমি সিএম পূর্ণচন্দ্র হয়ে যদি পুলিশকে বলি ওদেরকে ধরো না, ওদেরকে এই মামলায় জড়ানো যাবে না, যদি আমি বলি পুলিশ কি মানবে? পুলিশ তো মানবে না। তো সেখানে আমরা কাউকে বাঁচানোর জন্য তো কাজ করতে পারবো না। সেটা তো আইন মোতাবেক চলবে। স্যার, আরও একটি বিষয় আমরা জানতে চাইবো, আমাদের হয়তো বা জানা নেই যে যারা এমডিসি ইএম রয়েছে তাদের যে গাড়ির ড্রাইভার সেটা কি তারা নিজেরাই নিযুক্ত করতে পারে না, এরকম কোনো রুলস রয়েছে কি? ড্রাইভারকে কোনো ব্যক্তি নিযুক্ত করতে পারবে না। সেটা আইন মোতাবেক ইসিতে ডিসিশন হবে, ইসি ডিসিশন মোতাবেক রিক্রুটমেন্ট হবে, ওয়াকেট ইন্টারভিউ হবে না রিটেন এক্সামিনেশন হবে, সেটা ইসিতে ডিসিশন হয়। স্যার, এমনটা আমাদের কাছে খবর রয়েছে, এমনও অনেক এমডিসি এবং ইএমরা রয়েছেন যারা নাকি নিজেরাই ড্রাইভার নিজেদের রেখে নিচ্ছেন নিজেদের চেনা জানা আত্মীয়দের মধ্যে, এটা কি ঠিক? না, হয়তো প্রাইভেট গাড়ি হতে পারে। এডিসিতে এখন অবধি কোনো ব্যক্তিগত ড্রাইভার এমডিসিরা রিক্রুট করেছে বলে আমার জানা নেই। ইন্টারভিউর মাধ্যমে সবগুলি নিয়োগ করা হয়েছে। পাবলিকের এলিগেশন হয়তো যিনি এমডিসি রয়েছেন, ইএম রয়েছেন, ওরা ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ড্রাইভার নিতেই পারেন, কিন্তু সরকারি গাড়িতে চালানোর জন্য কোনো ব্যক্তিগত এভাবে নিয়োগ হয়েছে বলে আমার জানা নেই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একেবারেই শেষ মুহূর্তে রয়েছি আমাদের আলোচনার। আমরা জানতে চাইবো যে এডিসি প্রশাসন বর্তমানে আগামী দিনে অবশ্যই কী কী পদক্ষেপ নেবেন বলে আপনারা আলোচনা করেছেন, সিএম এর সাথে দেখা করেছেন, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। এবারে দাঁড়িয়ে তিপ্রাসা যারা জনগণেরা রয়েছে, যারা আপনার দিকে বিশেষভাবে তাকিয়ে রয়েছেন, তারা আগামী দিনে কি পেতে চলেছেন, তাদের জন্য কি উন্নয়নমূলক কাজ করতে চলেছেন আপনারা, এবং শেষ মুহূর্তে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই ত্রিপুরা নিউজ 8কে। আপনার মিডিয়ার মাধ্যমে আমি রাজ্যের সমস্ত জনগণকে বলতে চাই, আমাদের এডিসি প্রশাসন রাজ্যের বিশেষ করে শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায় সেটা নজর দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। যদিও বিগত দিনগুলিতে আমরা আর্থিক সমস্যার কারণে সেই কাজগুলি করতে পারি না। আমরা প্রতিটি জোনালে, প্রতিটি ডিস্ট্রিক্টে অন্তত একটা করে মডেল স্কুল বানানোর জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি এবং চিফ মিনিস্টার সাথেও আলোচনা করেছি, উনিও এগ্রি হয়েছে। এছাড়া প্রায় 100টা, এখন বর্তমানে প্রায় 1632টা স্কুল রয়েছে। সেগুলো স্কুল থাকলেই হয় না, যে টিচারও লাগবে, শুধু টিচার না, ভালো টিচার লাগবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, বর্তমানে লার্নিং ব্যবস্থা রয়েছে, সেই মাধ্যমে আমরা কয়েকটা স্কুল আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকে আমরা শুরু করার জন্য চেষ্টা করব। মডেল হিসেবে কিভাবে লার্নিং মাধ্যমে শিক্ষা ব্যবস্থা যেভাবে দিল্লিতে চলছে বা অন্যান্য গুয়াহাটি রাজ্যগুলিতে শিক্ষা ব্যবস্থা চলছে, সেই মোতাবেক আমরাও এডিসিতে 2-3টা প্রথমে শুরু করব। এরপরে প্রায় 20টা মতো আমরা টার্গেট নিয়েছি, প্রতিটি জোনের মধ্যে থাকবে। তো মডার্ন টেকনোলজির মাধ্যমে আমরা কিভাবে শিক্ষা ব্যবস্থাকে যারা ছাত্রছাত্রী রয়েছে সহজেই বুঝতে পারে সেই ব্যবস্থা নিয়েছি। শিক্ষকদেরও ট্রেনিং দেওয়া হবে। তো শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং করব, সেটা আমরা নিশ্চিত। আর পানীয় জল, রাস্তাঘাটের সমস্যা তো একদিনের সমাধান হবে না, কারণ বিগত দিনগুলিতে অনেক কাজ করার ছিল কিন্তু করতে পারেনি। তো হঠাৎ করে তো জাদু মন্ত্র দিয়া যেভাবে আমরা টিভিতে দেখি সেভাবে তো করা যায় না। তো রাজ্যবাসীরা অপেক্ষা করবেন, আমাদের মহারাজা রয়েছেন আমাদের তিপ্রাসার জনগণের জন্য, রাজ্যের জনগণের জন্য উনি একটা কিছু
ভালো কাজ করার জন্য দিনরাত না খেয়ে না ঘুমিয়ে কাজ করছি। আমরা অবশ্যই আগামী দিনের জন্য ভালো হবে, আমরা প্রতীক্ষা করতে হবে, সেটাই জনগণের কাছে অনুরোধ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা জানি অবশ্যই স্যার অনেকটা ব্যস্ত থাকেন, তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা ইতিমধ্যে আশা করি যে পরীক্ষাটি রয়েছে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা থেকে শুরু করে রাজ্যে এডিসিকে নিয়ে বিশেষ কিছু প্রশ্ন জাগান্বিত হয়েছিল বিশেষভাবে সাধারণ জনগণের মধ্যে, সেগুলোর হয়তোবা আমরা কিছুটা সমাধান আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। এ বলে আমাদের এখনকার যে বিশেষ সাক্ষাৎকার ছিল আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়।